ইমেলটা পড়ছি ঠিক যেভাবে লিখেছেন। নমস্কার রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে, তাই জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমার নাম সৌরভ আচার্য। আমি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি, তাই যে ঘটনাটি আমার সাথে ঘটে গেছে সেটি গিয়ে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়। আমি একটা ব্যাংকে চাকরি করি এখন। প্রথমে বলে রাখি যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনাদের ওপর। এই ঘটনা অবাস্তব মনে হলেও আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। এই ঘটনাটা আমার চাকরি পাওয়ার আগে ঘটে যাওয়া। এই বিশ্বে কখন যে কার জন্য কি অপেক্ষা করছে তা কেউই জানে না। 2011 মার্চ মাসে একদিন আমি কলকাতায় বিখ্যাত এক কালী মন্দিরে মা কালীর কাছে পুজো দিতে যাই। কিন্তু পুজো দিতে গিয়ে যিনি পুরোহিত তিনি বললেন যে আপনার ডালাতে বেল পাতাটা ফুটো। আমাদের সনাতন ধর্মে কোনো দেবীকেই ফুটো বেল পাতা অর্পণ করা হয় না। তাই তিনি বললেন মন্দিরের শেষের দিকে একটা বেল গাছ আছে, সেখান থেকে একটা বেল ডাল ভেঙে আনতে। আমি গেলাম সেখানে এবং একটা লগা ও সেখানে রাখা ছিল, দেখলাম। কিন্তু বেশ সন্ধ্যা হয়ে আসার কারণে ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই অজান্তেই একটা ডাল ভেঙে ফেললাম ওই লগা দিয়ে। আসল বিপদ ভেঙে পড়ল ওই মুহূর্ত থেকে। আমি ভাবতেও পারলাম না কি হতে চলেছে আমার সাথে। বেল ডালটা যখন পড়ল নিচে আমি সেটা কুড়িয়ে নিলাম এবং সেটা একটু আলোতে এসে দেখলাম তাতে একটা কুচকুচে কালো রঙের তাবিজ বাঁধা। আমি ভাবলাম তাবিজ আবার কুচকুচে কালো হয় নাকি, কিন্তু পুজোয় বিলম্ব হবে দেখে আমি ভুল ভেবে ওই তাবিজটা খুলে ফেলে দিলাম। যেই মুহূর্তে আমি সেই তাবিজটা খুললাম সেই মুহূর্তে আমি একটা ইলেকট্রিক শক অনুভব করলাম। কি অদ্ভুত! সেটা হলো আমি কোনো কষ্ট অনুভব করলাম না ওই শকে। এরপর পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে আমি যখন মন্দিরের গণ্ডি পার হলাম আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমি একা না, কেউ আমার সাথে আছে। তবুও আমি মনের ভুল ভেবে এগোতে থাকলাম। আমার বাড়ি পৌঁছতে হলে একটা মাঠ পেরোতে হবে। সেই মাঠ 5 মিনিট পর আমার বাড়ি। মাঠে এলাম, মাঠ তখন ফাঁকা। ঘড়িতে দেখলাম রাত 8টা বাজে। মাঠ পেরোনোর উদ্দেশ্যে রওনা হলাম। মাঠ পেরোতে 1 মিনিটও লাগে না, কিন্তু সেদিন অনেক সময় লাগছে। ভালো করে দেখলাম আমি মাঠের মাঝে এসে হাঁটছি, কিন্তু আগে এগোচ্ছি না। হঠাৎ মনে হলো পেছনে তাকাই, আর তাকিয়ে দেখলাম একটা ছায়া। তার হাত পা কিছু নাই, চোখের জায়গায় খুব লাল কিছু একটা। আমার বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি ঘটতে চলেছে। আমার শরীর ঘামতে শুরু করলো। আমি পেছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তিটির অবস্থান একই জায়গায়। কোনো পথ না দেখে আমি মনে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ পায়ে অদৃশ্য বাঁধন ছেড়ে গেল এবং আমি দৌড়তেই পেছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তি একই স্থানে দাঁড়িয়ে আছে। দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে কলিং বেল বাজিয়ে সেন্সলেস হয়ে যাই। পরদিন সকালে উঠে দেখি সবাই আমায় ঘিরে আছে। কি হয়েছে জানতে যাওয়ার পর সব ঘটনা খুলে বলি, কিন্তু সেই তাবিজটার ব্যাপারটা সবার মনে খটকা বাঁধিয়ে দেয়। তখন আমাকে এক ফকির বাবার কাছে নিয়ে যাওয়া হয়। আমি যখন সেই ফকির বাবার কাছে যাই, কিছু না শুনেই তিনি আমায় দেখে বললেন, এই জিনিস কোথা থেকে জুটল তোর কপালে? তখন তিনি আমাকে কিছু একটা বললেন, যেটা হচ্ছে আরবি ভাষায় কিছু একটা বলেছিলেন, এবং আমার দিকে ফু দিয়ে বললেন যে এবার গেছে, কিন্তু আবার আসবে। তখন আমার বাবা সেই ফকির বাবাকে বললেন, কি গেছে, কিসের কথা বলছেন আপনি? তখন তিনি বললেন, এক ছায়ামূর্তি আছে আমার সাথে, যা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। তখন আমার মুখে সব বিবৃতি শুনে তিনি বললেন, ওই তাবিজ কোনো সাধারণ তাবিজ নয়, ওই তাবিজের সাথে এক নৃশংস আত্মা বাঁধা ছিল, আর সে আমাকে মেরে ফেলবে, কারণ ওই আত্মার ধারণা আমার জন্যই নাকি তাকে ওখানে বন্দী থাকতে হয়েছে। তিনি বললেন এই আত্মাকে বশ করা তার পক্ষেও নাকি সম্ভব না।
তিনি এক জায়গায় এক ব্যক্তির নাম দিলেন এবং সেখানে গেলে উপায় হবে বলে দিলেন। বিশেষ কারণে ব্যক্তির নাম কিন্তু নাম বলছি না এবং জায়গার নাম বলছি। জায়গাটি হল বীরভূম জেলার তারাপীঠ এবং এটি একটি বিখ্যাত পীঠস্থান যেখানে অনেক অঘোর সম্প্রদায়ের মানুষ থাকে এবং সেখানে তন্ত্র সাধনায় সিদ্ধ অনেক মানুষ থাকে। আর যার সন্ধান সেই ফকির বাবা দেন তিনি অঘোর সম্প্রদায়ের এক মানুষ। সেদিন যাওয়া হলো কিন্তু সেদিন রাতে ঘটল এক ঘটনা। রাতে আমার সাথে আমার দাদা ছিল। আমার যাতে কোনো ক্ষতি না হয়, সেই আত্মা যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য। কিন্তু বাবা মাকে ডাকলাম। বাবা এসে ইষ্ট মন্ত্র জপ করে কানের মধ্যে 3 বার ফুঁ দিল এবং দাদা উঠে গিয়ে বলল স্বপ্নে নাকি এক ছায়ামূর্তি ওর গলা চেপে ধরেছিল। সব শুনে বুঝতে বাকি রইল না যে আমার সাথে সেই ছায়ামূর্তি আমার পরিবারেরও ক্ষতি করতে পারে। ভয় পেয়ে গিয়ে সবাই সেই রাত 3টা জেগেই কাটালাম। পরদিন ভোরবেলায় আবার বেরিয়ে পড়লাম সেই তারাপীঠের উদ্দেশ্যে। যখন পৌঁছালাম সেই ব্যক্তিকে খুঁজে পেতে কোনো অসুবিধা হল না। তাকে সব ঘটনা খুলে বললাম এবং সেই দিন রাতে আসতে বললেন তিনি। আমরা রাতে গেলাম সেখানে। তারপর তিনি আমায় এক লাল সিঁদুরে আঁকা গণ্ডিতে বসতে বললেন। দীর্ঘ 1 ঘন্টা কিছু কার্যকলাপ করার পর হঠাৎ বুঝলাম চারিদিকে একটা নিস্তব্ধতায় ছেয়ে গেছে এবং কিছুক্ষণ পর জোরে জোরে বাতাস বইতে শুরু করল। হঠাৎ সবাই দেখলাম সব থেমে গেল এবং আরেকটা ছায়ামূর্তি সেই ব্যক্তির পাশে আঁকা অন্য এক গণ্ডিতে এসে স্থির হল এবং তার সেই লাল চোখ যেন আজ আরো ভয়াবহ, যেন আগুন জ্বলছে সেই চোখে এবং তীব্র এক প্রতিহিংসা আমার ওপর। সেই সাধু তাকে মন্ত্র বলে একটা কাচের শিশিতে বন্দী করে বললেন, এই আত্মা এখন বন্দী, এ আর কারো ক্ষতি করতে পারবে না। সেই কাচের শিশিটা সেই সাধু কি করলেন জানি না। ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি। এই ছিল আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আমার পরিবারের আমার প্রত্যক্ষ করা এক ভয়ানক ঘটনা। ভালো থাকবেন, আর যদি এই ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন, খুব ভালো লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব এবং এটা একটা ইমেইল, আমরা ইমেইলটা পড়তে চাই। আশা করছি আপনাদের এটা সবার আশা করছি ভালো লাগবে। ইমেইলটা আমাদের একজন লিসনার আমাদেরকে পাঠিয়েছেন, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম সাজিদ হাসান শাফিন। আমার আর 2 বন্ধু তাইয়ব এবং তাহসিন, আমরা 3 জন মিলে মেহেরপুর জেলায় একটা একটা টিম খুলেছি এবং আমাদের জেলাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাজ ভূত এফএমের ঘটনা কালেক্ট করে এবং ভূতের ফিল্মের আজকে তিনি একটা ঘটনা শেয়ার করছেন এবং আশা করছি সেটা সবার ভালো লাগবে। ঘটনাটি আজ থেকে 30 বছর আগের মেহেরপুর জেলা শহর থেকে মুজিবনগর যাওয়ার রোডে কোর্ট ছাড়িয়ে কিছু দূর শ্মশানের কাছাকাছি প্রায় একটি বাড়ি আছে। বেশ পুরনো আমলের বাড়ি, চারিপাশ বাঁশঝাড় ও বন জঙ্গলে ভরপুর। বাড়ির মালিকের নাম খালিদ শরীফ, বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সে প্যারানরমাল বিষয়ের সাথে অভ্যস্ত, যেমন ছাদে কারো হাঁটার শব্দ কিংবা মধ্যরাতে তার নাম ধরে ডাকার শব্দ। খালিদ। বড় হয়ে সে এগুলোকে পাত্তা দিত না, কিন্তু তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন তার বয়স 25 বছর পূর্ণ হতে যাবে তখন। তো ওই সময়ে রোজার ঈদ বেশ হাসি খুশিতেই বাড়ি আসে, কারণ ঈদের পরের দিনই তার 25তম জন্মদিন ছিল। সে ভেবেছিল এটাতে একটু সেলিব্রেট করা যায় কিনা, কিন্তু ঘটনা ঘটতে থাকে ঈদের দিন রাত থেকেই। ঈদের দিন সারা বিকেল বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার একটু পর বাড়ির পথে রওনা দিল। বাড়ি থেকে 50 মিটার দূরে শ্মশানের শেষ মাথায় আসতে সে শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। সে পেছন ফিরে কাউকেই খুঁজে পায় না। বিষয়টা তার কাছে ভৌতিক মনে হওয়ায় সে দ্রুত বাড়ি ফিরতে থাকে। পথে তার আর কিছুই ঘটেনি, ফলে এই ব্যাপারে সবকিছু সে ভুলে যায়। রাতে ভাত খেয়ে খালিদ ঘুমোতে চলে যায় আর ভাবতে থাকে
কাল বাদে পরশুদিন তো বার্থডে, কি করা যায়? এই ভাবতে ভাবতে সে 12টা নাগাদ ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1:45 তার ঘুম ভাঙলে সে যেটা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দেখতে পায় খাট থেকে কমপক্ষে 2 ফুট উচ্চতায় ভাসছে সে নিজে, এবং ঘরের কোনায় একটা ব্ল্যাক শ্যাডো দাঁড়িয়ে আছে। এতে একটু একটু করে বেশ ভয় পেয়ে যায় সে দ্রুত দোয়াদরদ পড়তে থাকে। একটু পরে ব্ল্যাক শ্যাডোটা তার কাছে আসতে থাকে এবং খাটের একেবারে কোনায় এসে দাঁড়ায়। ব্ল্যাক শ্যাডোটা দিকে তাকিয়ে বিচ্ছিরি ভাবে হাসে এবং হঠাৎ করে সেটি হারিয়ে যায়। ব্ল্যাক শ্যাডোটা হারিয়ে যাওয়ার সাথে একদম প্রায় সাথে সাথেই সে খাটের উপরে ধপাস করে পড়ে যায়। খাটের উপর থেকে পড়ে গিয়ে সে সেন্সলেস হয়ে যায়। ভোরে ফজরের আজানের সময় তার সেন্স আসে এবং সেন্স ফিরে সে নিজেকে শ্মশানে আবিষ্কার করে। সে নিজেকে কোনো মতে সামলে নিয়ে বাড়ি ফিরে ঘটনাটি সে কাউকে জানায়নি। সে একজন ভালো কবিরাজকে চিনত। কবিরাজের কাছে গেলেন। কবিরাজ তাকে একটা কাগজে কিছু লিখে দেয় এবং বলে রাত প্রায় 2:45টার সময় একটা গাড়ি আসবে যা কয়টি শেয়াল টেনে আনবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এই চিঠিটি ওই গাড়ির ভেতরে ফেলে দিতে হবে, আর কোনো মতেই এই কাগজটা খুলে পড়া যাবে না। তারপর ভোরে একটা টিকটিকি তোমার দরজার সামনে পড়ে থাকবে। সেই টিকটিকিটিকে শ্মশানের একটা কোনায় মাটি চাপা দিয়ে আসতে হবে। খালিদ কবিরাজের কথা মতো রাত 2:45টার আগে তার আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরে সে দেখতে পায় 8টা হিংস্র শেয়াল একটি গাড়িকে টেনে আনছে এবং খালিদ ভয় না পেয়ে চিঠিটি ওই গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। পরে ভোরে মরা টিকটিকি শ্মশানের একটি কোনায় সে পুঁতে দিয়ে আসে। তারপর আবার কবিরাজের কাছে গিয়ে চিঠিতে কি লেখা ছিল তা জানতে চাইলে খালিদকে সে শুধু এটুকুই বলেছিল যে ওই গাড়িটি ছিল জিনদের বাদশার গাড়ি, আর ওই মরা টিকটিকিটি ছিল একটা জিন। দেখো, তোমার জন্মের সাথে সাথেই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে একটা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 25তম বার্থডেতে তোমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি তোমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিলাম। তোমার কোন নিকট আত্মীয়ই সম্পত্তির লোভে এই কাজটি করেছে। আমি তার নাম বলবো না। এরপর থেকে খালিদের আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজ পর্যন্ত মনে প্রশ্ন থেকে যায় কবিরাজজি ওই চিঠিতে কি লিখেছিলেন, আর কেই বা তার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এসব প্রশ্নের উত্তর আজও অধরা। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি ভূত এফএম বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দেবে। তো আর কথা না বাড়িয়ে চলেন ঘটনা শুরু করি। এখন যার ঘটনা আমরা শেয়ার করব, ওনার ঘটনা কিন্তু আমরা আগেও শেয়ার করেছি। উনি হলেন মোহাম্মদ শুভ ভাই। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার কোন একটি গ্রামে। আর আজকে যে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। মূলত এই ঘটনাটি উনি ওনার নানার মুখ থেকে শুনেছেন। এই ঘটনাটি সময়কাল আনুমানিক 1965 বা 70 সালের মধ্যে। তবে এই সালটা ঠিক মতো বলা যায় না, তবে যেই বছর এই ঘটনাটি ঘটে ওই বছর ওনার নানা নতুন বিয়ে করেছিলেন। ঘটনায় যাওয়ার আগে ওনার নানার বাড়ির বর্ণনাটা দেওয়া খুব দরকার, কারণ ঘটনা বুঝতে আপনাদের সুবিধা হবে। ওনার নানার বাড়িটা তো ছিল মূলত বিলের মাঝে, এবং বাড়িটার যে পশ্চিম দিক, এই পশ্চিম দিকের এই অংশটা জঙ্গল টাইপের ছিল, এবং এই জঙ্গল টাইপের একটা জায়গায় ভয়ানক বাঁশঝাড় ছিল, এবং একটা পাশে ওই বাড়ির পারিবারিক কবরস্থান ছিল, এবং একটা জায়গায় ওই বাড়ির যেই ল্যাট্রিনের ব্যবস্থা ছিল ওই সময়
ওইটা ছিল। তখনকার সময় তো এখনকার মতো আর এত আধুনিক বাথরুম ছিল না, তখন শুধু একটা বাঁশ দিয়ে কোন রকম মাচা টাচা বানিয়ে নাকি ওই সময় তারা ব্যবহার করত। যাই হোক, আর বাড়িটা যে উত্তর দিকে আরো একটা বাড়ি, আর এই দুই বাড়ির মাঝখান দিয়ে ছোট্ট একটা খালের মতো বয়ে গেছে। এই খালটাকে ওই জায়গাতে জান হিসাবে সবাই বলে। আর ওই বাড়িটার যেই পাশটা ওনাদের বাড়ির সাথে, ওই পাশটাও নাকি অনেক ঝোপঝাড় জঙ্গল দিয়ে ভয়ঙ্কর টাইপের। বড় বড় ঝোপঝাড় ছিল, একটা তাল গাছও ছিল বিশাল বড়। এই সব কিছু মিলিয়ে ওই পরিবেশটাও একটা ভয়ঙ্কর পরিবেশ হয়ে যেত রাতের বেলা। আর বাড়ির যেটা পূব দিক, এই পূব দিকটা হলো বাড়ির সামনের দিক। এই দিক দিয়ে বাড়িতে প্রবেশ করার রাস্তা ছিল। মূলত তখনকার সময় তো রাস্তা বাঁধানো ছিল না, জমির যে আইল এটাই ছিল রাস্তা আর কি। বাড়িটার যে দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকে আর কোনো কিছু ছিল না, ওইদিকে পুরো বিল ছিল। তো যাই হোক, এখন আসি ঘটনায়। ঘটনাটা যেদিন ঘটে ওই দিন ওনার নানার পেট খারাপ হয়। তো মাঝরাতে ওনার নানার প্রকৃতির কাজ সারতে বাইরে যাওয়ার খুব প্রয়োজন হয়। তখন আনুমানিক রাত 12টা, 12:30 হবে। তো ওই নানা চিন্তা করলেন এত রাতে ওই পশ্চিম দিকের ওই টয়লেটের মধ্যে না গিয়ে, যেহেতু ওই দিকটা জঙ্গল টাইপের, এর জন্য উনি ওই দিকে না গিয়ে বাড়ির পূব দিকে একটা ছোট্ট ঝোপঝাড়ের মতো ছিল আর একটা ছোট পুকুর ছিল। উনি চিন্তা করলেন যে ওই জায়গাতে আপাতত কাজটা সেরে ফেলবেন। তো যেই চিন্তা সেই কাজ। উনি কি করলেন, নানুকে না ডেকে একা একা বের হয়ে গেলেন, যেহেতু জঙ্গলের ওই পাশটাতে যাবেন না। তো উনি ওনার কাজ শেষ করলেন। কাজ শেষ করে ঘরে ফেরার সময় পিছন ফিরে ঘুরে 4-5 কদম এগিয়েছেন। এই সময়ে ওনার কাঁধে একটা হাত উনি অনুভব করেন। উনি তো বেশ ঘাবড়ে ওঠেন, কি ব্যাপার, কে এত রাত করে, আর এখানে তো মানুষও ছিল না, হঠাৎ কি এটা। উনি পিছন দিকে তাকিয়ে দেখেন পূর্ণিমার চাঁদের আলোতে একটা বড় একটা অবয়ব, আচ্ছা মানুষের আকৃতিতেই, কিন্তু এটা অনেক বড়। এইটা দেখে ওনার বুক তো ধরাস করে ওঠে। উনি ভয়ে এক চিল্লান দিয়ে ওঠেন, হক মাওলা ইল্লাল্লাহ এই বলে এক চিৎকার দিয়ে ওঠেন। ওনার চিৎকারে এদিক দিয়ে নানুর ঘুম ভেঙে যায়। নানু ওনার চিৎকার শুনে বের হয়ে দেখেন এই নানা একটা অদৃশ্য কিছুর সাথে ধস্তাধস্তি করছে। নানা কিন্তু কথা বলতে পারছে না, মনে হচ্ছে একটা অদৃশ্য কিছু নানাকে উপরের দিকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নানা ওইটাকে টেনের নিচের দিকে নামানোর চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতিতে নানু চিৎকার চেঁচামেচি শুরু করেন। নানু চিৎকার চেঁচামেচি শুনে নানার পরিবারের বাকি সবাই বের হয়। বের হওয়ার পরে দেখে, তারাও দেখতে পায় যে এই অবস্থা, একটা কিছু নানাকে উপরে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। একটা সময় মাটি থেকে 1-1.5 হাত উপরেও তুলে ফেলেন, শূন্যে ভেসে যান নানা। এইটা দেখে ওনার নানার যে নানার ভাই ওনাকে গিয়ে জাবড়িয়ে ধরেন আর কি, জড়ায়া ধরে টেনে তারপর ওনাকে নামান সবাই। ওনারা কিন্তু 4-5 জন মিলে ওনাকে ওইখান থেকে টেনে এসে ঘরের মধ্যে নিয়ে আসেন। ঘরের মধ্যে নিয়ে আসার পরে এই দিক দিয়ে কিন্তু নানার এখন আর হুঁশ নাই, নানা বেহুশ হয়ে পড়ে আছে। তো সবাই দোয়া দুরুদ পরে ওই রাতে নানাকে ঝাড়ফুঁক করে সবাই আর ওই রাতে ঘুমায় নাই। ফজরের আগ পর্যন্ত সবাই নানার পাশেই ছিল। এর পরের দিন নানার উল্টাপাল্টা ব্যবহার শুরু হয়। উনি দৌড়িয়ে মাঝে মাঝে ওই ঝোপের কাছে চলে যান, সবাই ওনাকে ধরে নিয়ে আসেন আবার। মানে ওই ঝোপটা কিন্তু বাড়ির ঢাল দিয়ে নিচে, উনি ওইখানে চলে যেতে চান বারবার। তখন এই দৃশ্য দেখে সবাই ওনাকে ধরে রাখে। আর যখন ওনাকে ধরে রাখে তখন সবাইকে উনি গালাগালি করতে থাকেন। গালাগালি বলতে উনি সবাইকে হুমকি ধমকি দিতে থাকেন যে এই তোদেরকে মেরে ফেলবো, ক্ষতি করব, তোদের বংশ নির্বংশ করে দেব, আমার পথে তোরা কাটা বাঁধা হয়ে আছিস, আমি ওকে নিয়ে যাব, ওরা এত বড় সাহস, ও আমার জায়গায় নাপাক করে, এই ধরনের কথা বলতে থাকে। তখন এই নানার মা এই বিষয়টা আর স্বাভাবিকভাবে নেয় না, বড় একটা কবিরাজের খোঁজ করতে থাকে ভালো। তো কি হয়, ওনাদেরই গ্রামে একটা পীর সাহেব ছিলেন। ওই সময় সবাই ওনাকে খুব মান্য করত। গ্রামে ছিল না পীর সাহেব ছিল আরো ওই গ্রাম থেকে আর অনেক দূর, লম্বা পথ। তবে ওই গ্রামে ওই পীর সাহেবের অনেক নাম ডাক ছিল। ওনারা কোনো কবিরাজের সন্ধান না পেয়ে নানাকে নিয়ে ওই পীর সাহেবের কাছে চলে যান। পীর সাহেবের একটা দরগা ছিল এবং ওইখানে অনেক মানুষ যাতায়াত করে। এখনো ওই পীর সাহেব এখন আর নাই, কিন্তু ওই দরগাটা এখনো আছে। বছরের একটা সময় অনেক বড় আয়োজন করে ওইখানে উরুস অনুষ্ঠিত হয়। যাই হোক, ওই পীর সাহেবের কাছে নিয়ে যান। পীর সাহেবকে ওই দিনকার রাতে ঘটে যাওয়া কথা হতে শুরু করে সমস্ত কিছু খুলে বলেন। পীর সাহেব তৎক্ষণাৎ নানাকে একটু ঝাড়ফুঁক করলেন। নানাকে ঝাড়ফুঁক করানোর পরে উনি নানার শরীরে ওই জিনটাকে হাজির করলেন ওনার জানা তদবিরের মাধ্যমে। ওই জিনটা হাজির হয়ে পীর সাহেবকে লম্বা করে একটা সালাম দেন। পীর সাহেবের সালাম উত্তর দিয়ে বলেন যে সালাম তো দাও খুব বুজুর্গ মানুষের মতো, কিন্তু কর্মকাণ্ড তো তোমার বহুত খারাপ,
কেন তুমি এই ছেলেটাকে ডিস্টার্ব করছো, এই ছেলেটাকে এরকম অসহনীয় যন্ত্রণা দিচ্ছ? তখন ওই নানার ভেতরে থাকা জিনটা বলতে থাকে যে হুজুর, আপনার অনেক সম্মান, আমাদের জিন সমাজের মধ্যেও আপনার অনেক অনুগত মুরিদ আছে, আপনার নাম অত্র এলাকার মধ্যে ছড়ানো, আপনার সাথে মিথ্যা কথা বলবো না। আমি যে পথ দিয়ে যাতায়াত করি ওই দিন রাতে ও ওই পথটা নাপাক করে দিল। ও কি এটা কোনো কাজ করলো? হুজুর বলেন আপনি, আমি এই পথটা দিয়ে আমার যাতায়াত করি। ওই দিন আমি একটা আমার জরুরি কাজে রওনা দিয়েছি, কিন্তু ওই সময় ওই পথটা নাপাক করে আমার রাস্তাটা আটকাই দিল। এখন আমি তো ওই পথ যে দিয়ে যাতায়াত করতে পারছি না। এখন বলেন হুজুর, আমার তো রাগ হওয়ারই কথা। তো এই কথা বলে ওই হুজুর বলেন যে তুমি রাগ হবা? তোমাকে কি ও দেখছে যে তুমি ওইখানে আসো বা তোমার ওইটা যাতায়াত করার পথ? তুমি কি কাউকে জানান দিছো বা বলছো যে তুমি এদিক দিয়ে যাতায়াত করো? তখন বলে না, আমি তো কাউকে কখনো বলি নাই, তবে আমি এই জায়গা দিয়ে অনেক বছর যাতায়াত করছি, কই কখনো তো কেউ আমার এই পথে বাধা সৃষ্টি করে নাই। আর ওই দিন আমি একটা জরুরি কাজে বের হয়েছি, আর ওই আমার পথটাকে এইভাবে নাপাক করে দিয়ে আমার পথটা বন্ধ করে দিল। এটার শাস্তি তো ওকে পেতেই হবে। আমি ওকে যে করে হোক এটা শাস্তি তো দিবই, হুজুর আপনি এর মধ্যে আইসেন না। তখন ওই যে জিনটাকে ওই পীর সাহেব বলেন যে তুমি এই পথ দিয়ে যাতায়াত করো, কাউকে তো তুমি কখনো কিছু জানান দাও নাই, বলো নাই তুমি এখান দিয়ে যাতায়াত করো বা তোমাদের এটা পথ, যাতায়াতের পথ, কেউ তো জানে নাই। হ্যাঁ, আমি এদিক দিয়ে যাতায়াত করি, আমি কাউকে জানান দিই না, কাউকে কোনো ক্ষতি করি না, আমি শুধু এদিক দিয়ে যাই। তখন এই পীর সাহেব বলে তোমরা তো অদৃশ্য, মানব জাতি তো তোমাদের দেখতে পায় না, তো ওরা কি করে জানবে তুমি এদিক দিয়ে যাতায়াত করো? ভুলবশত একটা কাজ করে ফেলছে, এই জন্য তুমি ওকে এরকম শাস্তি দিবা? তখন এই সমস্ত কথাবার্তা পরে একটা সময় ওই জিনটা নরম হয়, একটা সময় জিনটা বুঝতে রাজি হয়। কিন্তু ওই জিনটা বলে যে হুজুর আপনি তো জানেন যে আমাদের জিন সমাজের রীতিনীতি, আমরা যদি কাউকে আসর করি আমাদেরকে কিছু না কিছু একটা জিনিস দিতে হয়। তখন ওই পীর সাহেব বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে কি দিতে হবে? তখন ওই জিনটা বলে যে ওরা তো গরিব মানুষ, ওরা আর কি দিবে? ওদের বাড়ির পূব দিকে যে বরুই গাছটা আছে, এই বরুই গাছটার মধ্যে এক জোড়া কালো মুরগি ওই জায়গায় বেঁধে আসতে বলবেন, তাহলেই হবে। এই কথা বলে ওই জিনটা ওইখান থেকে বিদায় নেয়। এরপরে অবশ্য নানা সুস্থ হয়ে ওঠেন এবং ওনারা বাড়ি গিয়ে ওই কাজটাই আগে করেন যেই কাজটা করতে বলা হয়েছিল। ওই বরুই গাছের মধ্যে এক রাতে নানা গিয়ে এক জোড়া কালা মুরগি বেঁধে আসেন। তবে মুরগিগুলা বেঁধে কিছুটা দূরে আসার পরেই মুরগি যে চিৎকার নানা শুনতে পেয়েছিলেন, মনে হচ্ছিল যে শিয়াল বা কুকুরে যখন মুরগি ধরে তখন মুরগি যেভাবে চিৎকার করে ওইভাবে চিৎকার করে উঠেছিল। তখন বুঝতে পারেন যে ওই জিনিসটা এসে মুরগিগুলাকে নিয়ে গেছে। তো নানা তখন ওইখানে দেখার সাহস করেন নাই। এর পরের দিন সকালবেলা গিয়ে দেখেন ওইখানে শুধু দড়ি পরে আছে, দড়িটা মনে হয়েছে টেনে ছিঁড়ে ফেলেছে। তো যাই হোক, এরপরে নানা ভালো মতন জীবনযাপন করেন। তবে নানার সাথে আরো অনেক ঘটনা আছে বলে জানিয়েছেন শুভ ভাই আমাদেরকে, আর এটা বলে উনি ওনার ঘটনা শেষ করেছেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই এপিসোডটি? জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইমেলটি bhutfmpd035@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আরো ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় লিসেনার, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো, অন্যরকম ভয়ের জগৎ। আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে, যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আজকের এই এপিসোড। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, ভূত এফএম বিডির সাথেই থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ভূত এফএম বিডির সাথেই রাখুক। আল্লাহ হাফেজ।